বাংলাদেশ সেনাবাহিনীতে হঠাৎ করেই এমন এক ঘটনা ঘটল যা শুনে দিল্লির ঘুম হারাম। চট্টগ্রাম মিলিটারি একাডেমিতে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এমন এক ব্যাটালিয়ন উদ্বোধন করলেন যার নাম শুনলে যে কারো গায়ে কাঁটা দিয়ে উঠবে। কোনো মূল্যে তিস্তা প্রকল্প বাস্তবায়ন করবে বাংলাদেশ। ওদিকে ভারতের গণমাধ্যমগুলো বলছে তিস্তায় চীনের সম্পৃক্ততায় রীতিমতো উদ্বেগ জানিয়েছে দিল্লি। প্রথম আর সবচেয়ে বড় সুবিধা, ভারতের উপর নির্ভরতা কমে যাওয়া। বাংলাদেশের আমদানির জন্য ভারতের উপর বেজায় নির্ভরশীল। চীন থেকে আমদানির বড় অংশ হয় দীর্ঘ সমুদ্রপথে। মিয়ানমার করিডোর চালু হলে সরাসরি সড়কপথে চীনের সঙ্গে যুক্ত হবে বাংলাদেশ। ফলে কোনো তৃতীয় দেশের সদিচ্ছার উপর ভরসা করে থাকতে হবে না। আবু বকর কোম্পানি, ওমার কোম্পানি, দেন ওসমান কোম্পানি অ্যান্ড আলী কোম্পানি। তো এটা নিয়ে তার বেশ আপত্তি হয়েছে যে এই নামকরণের কারণে নাকি বাংলাদেশে ইসলামিস্ট একটা উত্থান ঘটে যাচ্ছে, এটা হচ্ছে তার কমপ্লেইন। আর এটার সাথে সে কানেক্ট করছে কি দেখেন, এটার সাথে সে কানেক্ট করছে হচ্ছে যে রিসেন্টলি আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান স্যার উনি দাঁড়িয়ে রাখছেন, এই দাঁড়িয়ে রাখার প্রসঙ্গটা সে আনছে ওই জায়গায়, এবং সে ক্লেম করতেছে যে রিসেন্টলি সে হজ করে আসার পরে এই দাড়িটা রাখছে এবং তিনি হচ্ছেন সম্ভবত একমাত্র বাংলাদেশি সেনাপ্রধান বাংলাদেশের ইতিহাসে যার দাঁড়িয়ে আছে। ভারতীয় সেনাবাহিনীতে যত ব্যাটালিয়ান, যত কোম্পানি, যত রণধ্বনি, সব কিছুতেই হিন্দু ধর্মের প্রভাব, কিন্তু আমাদের বাংলাদেশে যেটা যখন করা হলো যে একেবারে চার খলিফার নামে তখনই গেল রে দেশটা ইসলামিক হয়ে গেল, জঙ্গি হয়ে গেল ইত্যাদি ইত্যাদি। আপনাদের মতামত জানতে চাই যে আসলে কি এটা কোনো প্রয়োজন ছিল কিনা। আসসালামু আলাইকুম, নতুন একটা নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওর শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যে আপনারা দেখে নিয়েছেন, দেখেই বুঝতে পেরেছেন ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় হতে চলেছে। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলেই বুঝতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে জানা অজানা অনেক রকমের গোপন তথ্য। তো একটা লাইকে দিয়ে পুরো ভিডিওটি দেখে আসুন। চীন থেকে ফিরে তারেক রহমান বললেন, দেশের শিশুদেরকে তৃতীয় ভাষা হিসেবে চীনের ভাষা মান্দারিন শেখাতে চায় সরকার। সংসদেও পরিষ্কার করলেন সে কথা। তো হঠাৎ করে শিশুদের চীনা ভাষা শেখানোর এই সিদ্ধান্ত কেন নিচ্ছে সরকার? বিশ্লেষকদের মতে চীন বাংলাদেশ একসাথে চলবে সে সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। চীনও বলে দিয়েছে বাংলাদেশ চীনের সম্পর্ক নিয়ে ভারতের উদ্বেগে কান না দিতে। তাই প্রস্তুতি চলছে বেশ গুছিয়েই। পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ যে ভাষায় কথা বলে সে ভাষা আয়ত্ত করার ঘোষণা আদতে চীন বাংলাদেশ গভীর সম্পর্ককেই ইঙ্গিত দিচ্ছে। একসাথে চলতে গেলেও দূরত্ব বড় একটি সমস্যা, সেই সমস্যারও সমাধান করে ফেলেছে চীন। প্রস্তাব দিয়েছে মিয়ানমার হয়ে চীন যাওয়ার, অর্থাৎ বাংলাদেশ যদি চায় তাহলে মিয়ানমারকে করিডোর বানিয়ে সড়কপথে সোজা চলে যাওয়া যাবে চীনে। বাড়বে কানেক্টিভিটি। চীনের পণ্য আসতে সময় লাগবে মাত্র একদিন, যেখানে সমুদ্রপথে আসতে সময় লাগে 15 থেকে 20 দিন। অর্থাৎ যোগাযোগে রীতিমতো বৈপ্লবিক পরিবর্তন আসবে। গত 22 থেকে 26 জুন চীন সফর করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সঙ্গে ছিলেন সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান। সফরের শেষ দিন বেইজিং এর গ্রেট হল অব দ্য পিপলে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করেন তিনি। ঠিক সেই বৈঠক থেকে আসে মিয়ানমার করিডোরের প্রস্তাব। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন নিজেই সংবাদ সম্মেলনে জানিয়ে দেন কথাটা। এখন প্রশ্ন হলো, এই করিডোর হলে বাংলাদেশ আসলে কি পাবে? প্রথম আর সবচেয়ে বড় সুবিধা, ভারতের উপর নির্ভরতা কমে যাওয়া। বাংলাদেশের আমদানির জন্য ভারতের উপর বেজায় নির্ভরশীল। চীন থেকে আমদানির বড় অংশ হয় দীর্ঘ সমুদ্রপথে। মিয়ানমার করিডোর চালু হলে সরাসরি সড়কপথে চীনের সঙ্গে যুক্ত হবে বাংলাদেশ। ফলে কোনো তৃতীয় দেশের সদিচ্ছার উপর ভরসা করে থাকতে হবে না। আর যে দেশ নিজের সীমান্তে কাঁটা তার বসায়, বিএসএফ পুশিং করে, সেই দেশের মর্জির ওপর বাণিজ্য নির্ভর করবে না, এমন মতও বিশ্লেষকদের। দ্বিতীয় সুবিধা, পণ্যের দাম। চীন এখন বিশ্বের বৃহত্তম উৎপাদক দেশ, কিন্তু সেই পণ্য বাংলাদেশে আসতে এখন সমুদ্রপথে সময় লাগে 15 থেকে 20 দিন। করিডোর চালু হলে সেই সময় নেমে আসবে মাত্র একদিনে। সময় কমলে পরিবহন খরচও কমবে, আর পরিবহন খরচ কমলে বাজারে পণ্যের দামও কমবে স্বাভাবিকভাবে। ইলেকট্রনিক্স থেকে শুরু করে যন্ত্রাংশ, কাঁচামাল থেকে প্রযুক্তি পণ্য, সবকিছুতেই পড়বে এর প্রভাব। মধ্যবিত্তের হাতের নাগালে আসবে আরও বেশি জিনিস। তৃতীয় দিকটা আরও স্পর্শকাতর, চিকিৎসা খাত। বাংলাদেশ থেকে প্রতি বছর লাখ লাখ মানুষ চিকিৎসার জন্য ভারতে যান। ভিসা জটিলতা, খরচ, ভাষাগত দূরত্ব সবকিছু সহ্য করেও যেতে হয়, কারণ বিকল্প ছিল সীমিত। কিন্তু করিডোর দিয়ে যদি চীনের সঙ্গে সরাসরি সংযোগ তৈরি হয়, তাহলে চিকিৎসা প্রত্যাশীদের সামনে খুলে যাবে নতুন দুয়ার। চীনের আধুনিক হাসপাতাল, উন্নত প্রযুক্তি সবকিছুই এখন হাতের নাগালে চলে আসার সম্ভাবনা তৈরি হচ্ছে। ভারতমুখী নির্ভরতা তখন আর একমাত্র পথ থাকবে না। চতুর্থ সুবিধা, আরও বড় সুযোগের হাতছানি। তা হলো দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে সংযুক্তি। মিয়ানমার হয়ে চীনে গেলে বাংলাদেশ কার্যত ঢুকে পড়বে এশিয়ার সবচেয়ে গতিশীল অর্থনৈতিক বলয়ে। থাইল্যান্ড, ভিয়েতনাম, লাওসের মতো দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক দূরত্ব কমে আসবে। বহুমুখী পরিবহন ব্যবস্থা মজবুত হলে চট্টগ্রাম আর মোংলা বন্দরের গুরুত্বও বাড়বে বহুগুণ, যা নিয়েও আলোচনা হয়েছে এই সফরে। অর্থনীতির ভাষায় একেই বলে কানেক্টিভিটি ডিভিডেন্ড।
সংযোগ বাড়লে যে অর্থনৈতিক লাভ এমনিতেই চলে আসে হাতে হাতে। পঞ্চম দিকটা দীর্ঘমেয়াদী, বিনিয়োগ আর কর্মসংস্থান। করিডোর মানে শুধু পণ্য চলাচল নয়, সাথে নতুন সড়ক, নতুন অবকাঠামো, নতুন লজিস্টিক হাব তৈরি হওয়া। আর অবকাঠামো নির্মাণ মানেই লাখো মানুষের কর্মসংস্থান। মুখপাত্র মাহাদি আমিন নিজেই বলেছেন, সংস্কৃতি, প্রযুক্তি, নলেজ ট্রান্সফার আর এমপ্লয়মেন্ট জেনারেশন নিয়ে দুই দেশের পিপল টু পিপল সম্পর্ক গভীর করতে চায় বাংলাদেশ ও চীন। অর্থাৎ শুধু সরকার নয়, সাধারণ মানুষের পর্যায়েও সম্পর্কের ভিত মজবুত করার পরিকল্পনা এটি। আর এই পুরো ছবিটার সঙ্গে যুক্ত হচ্ছে মান্দারিন শিক্ষার সিদ্ধান্ত। শিক্ষা ব্যবস্থায় তৃতীয় ভাষা হিসেবে মান্দারিনকে অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্তে সমর্থন জানিয়েছে চীন। শিক্ষক থেকে শুরু করে অবকাঠামোগত সহায়তা সবকিছুই দেবে তারা। ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, ভাষা মানেই সংস্কৃতির দরজা খুলে যাওয়া। বিশ্বের সবচেয়ে বেশি মানুষের মুখের ভাষা যখন বাংলাদেশের শিশুরা শিখবে, তখন সেটা নিছক আর শিক্ষানীতি থাকবে না, সেটা হয়ে দাঁড়াবে দীর্ঘমেয়াদী কৌশলগত বিনিয়োগ। মজার ব্যাপার হলো, একদিকে চীন যখন বাংলাদেশকে বুকে টেনে নেওয়ার মতো এত আয়োজন করছে, ঠিক তখনই ভারতের অরুণাচল প্রদেশের আপার সুবানসিরি জেলায় স্থানীয় না আদিবাসী সংগঠন অভিযোগ তুলেছে, গত 6 বছরে চীনা সেনাবাহিনী তাদের ঐতিহ্যবাহী চারণভূমি, শিকার অঞ্চল আর কৃষিজমির একটি বড় অংশ দখল করে নিয়েছে। ওয়িং, পোত্রাং লেক, মারপান, পানিয়ার আর তুইনতিং তাংয়ের মতো 5টি এলাকায় বসিয়ে ফেলেছে স্থায়ী সামরিক ক্যাম্প আর রাস্তাঘাট। যদিও ভারতীয় সেনাবাহিনী এই দাবি সরাসরি নাকচ করে দিয়েছে, বলেছে এসব প্রতিবেদন ভিত্তিহীন। কিন্তু অভিযোগটা যেভাবে সামনে এসেছে তাতে প্রশ্ন উঠছে, চীন বাংলাদেশকে কাছে টানছে যত, ভারত সরে যাচ্ছে তত দূরে। রিসেন্টলি তার একটা লেখা আমি পড়লাম, এবং ওই লেখায় বেসিক্যালি 2টা ইম্পর্টেন্ট টপিকস সে কভার করছে। নাম্বার 1 যেটা কভার করছে সেটা হচ্ছে যে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে যে সেকেন্ড বাংলাদেশ ব্যাটালিয়নটা গড়ে উঠছে, সেই ব্যাটালিয়নের যে 4টা কোম্পানি আছে, এই 4টা কোম্পানির নাম আমাদের খুলাফায়ে রাশিদিন এর 4 খলিফার নামে নামকরণ করা হয়েছে। যেমন আবু বকর কোম্পানি, ওমর কোম্পানি, দেন ওসমান কোম্পানি অ্যান্ড আলী কোম্পানি। তো এটা নিয়ে তার বেশ আপত্তি হয়েছে যে এই নামকরণের কারণে নাকি বাংলাদেশে ইসলামিস্ট একটা উত্থান ঘটে যাচ্ছে, এটা হচ্ছে তার কমপ্লেইন। আর এটার সাথে সে কানেক্ট করছে কি দেখেন, এটার সাথে সে কানেক্ট করছে হচ্ছে যে রিসেন্টলি আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান স্যার উনি দাঁড়িয়ে রাখছেন, এই দাঁড়িয়ে রাখার প্রসঙ্গটা সে আনছে ওই জায়গায়, এবং সে ক্লেম করতেছে যে রিসেন্টলি সে হজ করে আসার পরে এই দাড়িটা রাখছে, এবং তিনি হচ্ছেন সম্ভবত একমাত্র বাংলাদেশি সেনাপ্রধান বাংলাদেশের ইতিহাসে যার দাড়ি আছে। এবং এই দাড়ি রাখার কারণে সে যেটা ক্লেম করতেছে সেটা হচ্ছে যে বাংলাদেশ বেসিকলি সেকুলার যে ইয়েটা ছিল, ঘরানাটা ছিল, সেটা থেকে শিফট করে ইসলামিস্ট ঘরানায় প্রবেশ করছে। তো এটা নিয়ে আমার মতামত দেওয়ার আগে আমি একটা জিনিস ক্লিয়ার করি, সেটা হচ্ছে জেনারেল ওয়াকারুজ্জামান স্যারের সাথে ব্যক্তিগতভাবে আমার কোনো পরিচয় নেই। স্যার অনেক সিনিয়র, আমি আর্মিতে থাকা অবস্থায় কখনো স্যারের সাথে সরাসরি চাকরি করার সৌভাগ্য আমার হয় নাই। উনি যখন মিলিটারি সেক্রেটারি ছিলেন তখন আমি চাকরি থেকে বের হয়ে আসার আগে তার সাথে আমার ইন্টারভিউ হয়েছিল, এবং ওই ইন্টারভিউতে আমি ন্যাচারালি আপনারা জানেন যে আমি প্রশ্ন করতে ভালোবাসি, সো আমি স্যারকে কিছু প্রশ্ন করছিলাম, এবং কিছু প্রশ্নের জবাব উনি তখন আমাকে দেন নাই। বাট নো ওয়ারিজ, মানে কিছুদিন পর স্যার রিটায়ারমেন্টে আসবেন, আসলে পরে আমরা রাওয়াতে বসবো কফি খেতে খেতে, স্যার আবার জিজ্ঞেস করবো এই প্রশ্নগুলো, এবং আমি তখনকার যে সেনাবাহিনীর মনস্তত্ত্ব সেটা হয়তো তখন স্যারের কাছ থেকে শুনবো ইনশাআল্লাহ। কিন্তু প্রশ্ন করা বন্ধ করা যাবে না, প্রশ্ন করা খুব ইম্পর্টেন্ট। আপনারা সবাই জানেন যে প্রশ্নের যথাযথ প্রশ্নের উত্তর এর মাঝেই কিন্তু লুকায় আছে ভবিতব্য, এর ভেতরেই লুকায় থাকে ইতিহাস। যেমন আমি রিসেন্টলি মানে শুনলাম একটা ঘটনা, যেটা হচ্ছে যে আমাদের শেখ মুজিবুর রহমান তাকে নাকি ইন্ডিয়া থেকে একবার মানে তাকে গাইড করতেছিল যে আপনার বাইরের কোনো বহির্বিশ্বের কোনো দেশের সাথে যদি আলোচনায় বসতে চান আপনারা পররাষ্ট্র সংক্রান্ত ব্যাপারে, তাহলে অবশ্যই ইন্ডিয়ার সাথে একটু আলোচনা করে নেবেন, যাতে আমরা আপনাদেরকে প্রপারলি গাইড করতে পারি। তো তখন নাকি উনি মানে টেবিলের উপরে দুম করে মানে ঘুষি মেরে চায়ের কাপ উল্টায় ফেলছিলেন, এবং উনি নাকি বলছিলেন যে কোনটা কোঅপারেশন আর কোনটা সাবঅর্ডিনেশন এইটা আমাকে শিখাইতে আসেন না, এটা আমি ভালো মতোই বুঝি। আমি এইটা নাকি জনাব আসাফুদ্দৌলা ওনার বরাত দিয়ে এই গল্পটার কথা অনেকে বলে। তো আবার খালিদ স্যারের ব্যাপারে একটা গল্প আছে, ওই যে K-4 কমান্ডার ছিলেন খালিদ স্যার। তো যখন মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে উনি যখন ইন্ডিয়ান কাউন্টারপার্টের সাথে বসে আলোচনা করতেছিলেন, তখন উনি নাকি একটা অদ্ভুত প্রশ্ন করছিলেন। প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশ তো প্রায় স্বাধীন হতে যাচ্ছে তখন তিনি নাকি জিজ্ঞেস করছিলেন যে বাংলাদেশ যদি স্বাধীন হয়ে যায় তাহলে বাংলাদেশের নতুন ভৌগোলিক শত্রু কে হতে যাচ্ছে। তো তার নাকি যে ইন্ডিয়ান কাউন্টারপার্ট ছিল সে তখন নীরব হয়ে গেছিল।
আবার ওই যে আসাদুল্লাহ সাহেবের কথা বললাম, ওই আসাদুল্লাহ সাহেবেরই আরেকটা গল্পের কথা আমরা শুনি। সেটা হচ্ছে যে ইন্দিরা গান্ধীর সাথে কোনো একটা মিটিংয়ে উনিও বাংলাদেশের পক্ষ থেকে গিয়েছিলেন। যাওয়ার পরে উনি ইন্দিরা গান্ধীকে একটা প্রশ্ন জিজ্ঞেস করছিলেন। এই প্রশ্নটা করছিলেন ফারাক্কাবাদ সংক্রান্ত ব্যাপারে, এবং উনি ইন্দিরা গান্ধীকে জিজ্ঞেস করছিলেন যে ম্যাডাম, আজকে বাংলাদেশ যদি পাকিস্তানের অংশ থাকতো তাহলে কি আপনি ফারাক্কাবাদ ওপেন করতে পারতেন? কারণ ফারাক্কাবাদের গল্পটা তো আপনারা সবাই জানেন, যে ফারাক্কাবাদ বেসিক্যালি 1969 সালে মোটামুটি রেডি হয়ে গেছিলো, এবং 71 সালে বাংলাদেশ স্বাধীন হয়, এবং পরে 75 সালে ফারাক্কাবাদ ওপেন হয়। সো এই মানে দেশ স্বাধীন হওয়ার পরে 75 সালের আগের ঘটনা এটা। তো উনি ইন্দিরা গান্ধীকে জিজ্ঞেস করলেন যে ম্যাডাম, যদি বাংলাদেশ এখনও পূর্ব পাকিস্তান থাকতো তাহলে কি আপনি ফারাক্কাবাদ ওপেন করার সাহস পাইতেন কি না? তো ইন্দিরা গান্ধীকে বলছিল যে নেক্সট কোশ্চেন, মানে ওই কোশ্চেনের আনসার উনি দিবেন না। তো তখন আসাদুল্লাহ সাহেব তো দারুণ বুদ্ধিমান একটা লোক ছিল। মানে বাংলাদেশের ব্যুরোক্রেটদের ভিতরে যদি ট্রুলি আপনি রেসপেক্ট করতে চান তাহলে অনেক কেউ তো রেসপেক্ট করতে পারবেন, বাট আমার পরিচিত হচ্ছে দুইজন, একজন হচ্ছে আকবর আলী খান, আর একজন হচ্ছেন এই আসাদুল্লাহ সাহেব। দুর্দান্ত সাহসী একটা মানুষ ছিলেন। আর আকবর আলী খান তো যেমন তার লেখা পরার্থপরতার অর্থনীতি যে বইটা আছে, এটা আপনারা যারা পড়ছেন তাইলে তো আপনারা মানে জানেন যে উনি কতটা চাচা ছোলা এবং স্ট্রেট ফরওয়ার্ড লিখতে পারেন। উনি ইভেন এই যে আমলা যারা আছে, দুষ্ট আমলা, ঘুষখোর, দুর্নীতিবাজ আমলা যারা আছে, তাদের জন্য তিনি মানে একটা নাম প্রকাশ্যে লিখছিলেন, যেটা মানে এখানে বলতেও আমার অনেক সময় অস্বস্তি লাগে। মানে একটা বিশেষ প্রাণী যেটা ইসলাম ধর্মে হারাম, সেই প্রাণীর বাচ্চার সাথে তুলনা করছেন তিনি ওই সব দুর্নীতিবাজ হারামখোর যে আমলারা আছে তাদেরকে। তো এই আসাদুল্লাহ সাহেবের প্রসঙ্গে আসলাম, যে প্রথম প্রশ্নটা উনি করছিলেন যদি পাকিস্তান থাকতো বাংলাদেশ তখনও, তাহলে কি উনি ফারাক্কাবাদ ওপেন করার সাহস পেতেন কিনা। আর দ্বিতীয় প্রশ্নটা, ওই প্রশ্নটার উত্তর যেহেতু ইন্দিরা গান্ধী দেন নাই, দ্বিতীয় প্রশ্নটা উনি করলেন যে ম্যাডাম, বাংলাদেশ যদি ইন্ডিয়ার অংশ হতো তাহলে কি আপনি ফারাক্কাবাদ ওপেন করতে পারতেন? ইন্দিরা গান্ধী এই প্রশ্নের কোনো উত্তর না দিয়ে উঠে চলে যান। তো এই জন্য কোশ্চেন্স আর ভেরি ইম্পর্টেন্ট। তো এখন এই জায়গাতে আমি মানে চন্দন নন্দীর যে ক্লেইম ওটা নিয়ে আলোচনা করব। ফার্স্ট আলোচনা করে ফেলি যে জেনারেল ওয়াকার স্যারের দাঁড়িয়ে রাখার প্রসঙ্গে। দেখেন, জেনারেল ওয়াকার স্যারের দাঁড়িয়ে রাখার মানে উনি হজ করে আসছেন, এবং হজ করে আসার পরে উনি দাঁড়িয়ে রাখছেন, এইটা অস্বাভাবিক তো কিছু না, উনি দাঁড়িয়ে রাখতেই পারেন। অ্যান্ড আফটারঅল দাঁড়িয়ে রাখার পরে তো ওনার হ্যান্ডসাম লাগে, এখন আমার কাছে বেশ মানে অ্যাট্রাকটিভ লাগে এখন। আর দ্বিতীয় কথা যেটা, সেটা হচ্ছে যে আপনি বাংলাদেশের হিস্ট্রিতে জেনারেল ওয়াকার স্যারের রোলটা যদি দেখেন তাহলে বুঝবেন। এই 5ই আগস্টের পরপরই যখন সবাই চিন্তা করতেছিল যে ওয়াকার স্যার বোধহয় টেক ওভার করবে, নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করবে, এরকম অনেকেই তখন জিজ্ঞেস করতো যে ভাই আসলে কী হবে। তো তখন আমি বেশ কয়েকটা জায়গায় একটা কথা বলছি, সেটা হচ্ছে জেনারেল ওয়াকার স্যার 5ই আগস্টের যে ভূমিকা তার, এই ভূমিকার জন্য অলরেডি বাংলাদেশের যে ইতিহাস আছে, এই ইতিহাসে তার জন্য একটা লাইন বরাদ্দ হয়ে আছে, এবং সেটা পজিটিভ লাইন। এবং তার সাথে আমি আরেকটা কথা বলছিলাম যে ওয়াকার স্যার যদি ওইটাতে হ্যাপি থাকেন তাহলে আজীবন বাংলার মানুষ, বাংলাদেশের সৈনিক এবং অফিসাররা তাকে তার এই রোলের জন্য স্মরণ রাখবে। কেন, এটা ব্যাখ্যা করতেছি পরে। বাট তার সাথে আমি আরেকটা লাইন অ্যাড করছিলাম যে যদি উনি ওইটাতে স্যাটিসফাইড না থাকেন তাহলে কি হবে। উনি যদি ওই তার যে ট্র্যাডিশনাল সেনাপ্রধান রোলটা যেটা উনি করছেন তার বাইরে যদি উনি অন্য কিছু এক্সপেক্ট করেন বা অন্য কিছু করার ইনিশিয়েটিভ নেন, এইটা সম্ভবত বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের পলিটিশিয়ান যারা আছে তারা পজিটিভলি নিবে না, এবং তার যে অর্জনটা, ওই যে ইতিহাসে যে একটা সুন্দর লাইন পাইছিলেন উনি, ওই অর্জনটা ম্লান হয়ে যেতে পারে। তো আমরা সবাই এখন জানি যে তিনি ওই চেষ্টা করেন নাই, এবং তিনি নিজেকে সংবরণ করছেন এবং সেনাবাহিনীকে সংবরণ করছেন, এবং উনি যে রোলটা প্লে করছেন এটার গুরুত্ব বুঝতে হলে আপনাকে পলাশির প্রান্তরে যেতে হবে। পলাশির প্রান্তরের গল্পটা তো আপনারা জানেন, যে সিরাজউদ্দৌলা যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এগেনস্টে যুদ্ধ করবে বলে পলাশির আম্রকাননে মোতায়েন করার পরিকল্পনা করলেন, তখন তিনি ব্যক্তিগতভাবে মীর জাফর, তার যে সেনাপ্রধান ছিল, তার কাছে গিয়েছিলেন এবং তাকে রিকোয়েস্ট করেছিলেন যে আপনি এই যুদ্ধে আমাকে সহায়তা করেন, আমার পক্ষে থাকেন। যেটা নিয়ে ওনাদের দুজনের ভিতরে গণ্ডগোল হয়েছিল। অনেকে বলে এই ভদ্র মহিলার নাম হচ্ছে মীরাবাই। ওই যে জেমসের একটা গান আছে না, মীরাবাই হেইলা দুইলা, এই মীরাবাই বেসিক্যালি মানে একটা নর্তকী ছিল। তো এই নর্তকীর মানে তখনকার সময় নিয়ম ছিল যে একমাত্র নবাবের হেরেম থাকবে, হেরেমে নর্তকীরা থাকবে। কিন্তু মীরাবাইয়ের সৌন্দর্যে এত মুগ্ধ হয়েছিল মীর জাফর আলী খান যে সে একটা হেরেমখানা বানাইছিল মীরাবাইয়ের জন্য, এবং এটা নবাব পজিটিভলি নেয় নাই, এবং এই মীরাবাই নিয়ে তাদের ভিতরে একটু একটা দ্বন্দ্ব ছিল, ঐতিহাসিকভাবে অনেকে এটা ক্লেম করে। তো যাই হোক, তো পলাশী যুদ্ধের আগে কিন্তু সিরাজউদ্দৌলা সব ভুলে মীর জাফরের কাছে গেছিলেন যে আপনি আমাকে এই যুদ্ধটাতে হেল্প করবেন, আমার অনুগত থাকেন, কারণ সেনাপ্রধান যদি অনুগত না থাকে তাহলে তো যুদ্ধ শেষ করা সম্ভব না। এবং ওই যুদ্ধের ইন্টারেস্টিং ব্যাপার যেটা হচ্ছে যে
ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে বাহিনী ছিল আর আমাদের নবাবের যে বেঙ্গল আর্মি ছিল, এই দুইটার মানে রেশিও বা অনুপাত ছিল 1:17, মানে হচ্ছে একজন ব্রিটিশ সৈনিকের এগেনস্টে বেঙ্গল আর্মির 17 জন সৈনিক ছিল। মানে এই যুদ্ধে ব্রিটিশ আর্মি জেতার কোনো লজিক্যাল কারণ ছিল না, কিন্তু এই যুদ্ধে কিন্তু হারছি আমরা। এই হারার পিছনে অনেকগুলো কারণ আছে। যেমন একটা বড় কারণ আমি বলি, সেটা হচ্ছে যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে কামান আনছিল এগুলো ছিল ছোটো কামান, আর বেঙ্গল আর্মির যে ইয়ে ছিল মানে কামান ছিল, এগুলো ছিল ষাঁড় দিয়ে টানা বড় কামান। দর্শক, আমাদের এই এপিসোডটিতে রাজনৈতিক বিভিন্ন খুঁটিনাটি বিষয় সম্পর্কে তুলে ধরা হয়েছে। এতক্ষণ ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখেছেন। ভিডিওটি দেখে আপনারা কি জানলেন, বুঝলেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এরকম নিত্য নতুন গরম গরম নিউজ পেতে আমাদের চ্যানেলের সাথে আপনারা সবাই যুক্ত থাকুন। আজকে কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো নিউজ নিয়ে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত বিডি নিউজ ভিশনের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।